স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। এবার জানাবো খবরের বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ করানোর বিষয়ে আজ আসতে পারে আদালতের নির্দেশ। তার আগ পর্যন্ত রাজপথে অবস্থান নিয়েছেন তার সমর্থক বিএনপির নেতাকর্মীরা। এদিকে কাকরাইলে সারা রাত অবস্থান করা নেতাকর্মীদের সঙ্গে মধ্যরাত পর্যন্ত ছিলেন ইশরাক। আর তিনি বলেছেন, মেয়র হওয়া উদ্দেশ্য নয়, বৈষম্যের প্রতিবাদেই হচ্ছে আন্দোলন। বুধবার সন্ধ্যায় কাকরাইলের সমর্থকদের সাথে যোগ দিয়ে তিনি অভিযোগ করেন, বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয়েছে, চাপ প্রয়োগ করা হচ্ছে ইসির উপর। এ সময় দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করে রাজনীতি করার আহ্বানও জানান তিনি। যত সময় শপথ তারা না পড়ায় তত সময় আমরা এখানে অবস্থান করব। যদি একদিন লাগে, 2 দিন লাগে, যতদিন লাগে ততদিন আমরা এখানে অবস্থান করব। গণতান্ত্রিক সেন্টিমেন্ট, মানুষের চাওয়া পাওয়া, বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন, বিভিন্ন দিক তাকে কোর্ট একটা যৌক্তিক রায় দিবে। এই ধরনের ফলাফল যদি না আসে তাহলে আমরা রাজপথে থেকে যেভাবে বিগত সরকার হাসিনাকে বিতাড়িত করেছি ঠিক একইভাবে আমরা এই সরকারকে বিতাড়িত করব। রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইশরাকের সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, এখন পরিস্থিতি কি জানাবেন আমাদের? দেখুন ফারা, সকাল থেকে আমরা এখানে অবস্থান করছিলাম, আমরা সময়যত গড়াচ্ছিল, আমরা দেখছিলাম যে এখানকার যে অবস্থান কর্মসূচি সেটি আরো বড় হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ আগে এক বেরসিক বৃষ্টি সেই যে উৎসব মুখর আন্দোলন কর্মসূচি সেটি কিছুটা ভাটা পড়েছে। আমরা দেখছি এখানকার অবস্থান কর্মসূচি কিছুটা ছত্রভঙ্গ হয়ে গেছে। তারা বিভিন্ন জায়গায়, বিশেষ করে গাছতলা বা ত্রিপুলের নিচে, আমি ঠিক ত্রিপুলের নিচে দাঁড়িয়ে আছি, এখানকার সমর্থক কর্মীদের তাদের সাথে আমরা জানতে চাইবো যে আসলে এই যে আন্দোলন সকাল থেকে রাতভর এখানে অবস্থান করেছেন, সকালে অবস্থান করেছেন, আপনারা কিছুক্ষণ পরে একটি রায় হতে যাচ্ছে, তো আপনারা কি প্রত্যাশা করছেন? রায়টি কাদের পক্ষে যাবে বা কেমন হবে? আমরা রায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ঈশ্বরকে আমরা চাই, ঢাকা মেয়র অভিভাবক আমরা ঈশ্বরকে চাই। আমরা যেমন বলছিলাম যে ওনারা দাবি করছেন এবং তারা আশা করছেন যে রায় তাদের পক্ষে আসবে। আরেকজনের সাথে কথা বলতে চাই যে আপনারা কতক্ষণ থাকবেন এখানে? আন্দোলন 8 দিন আজকে চললো। আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় করা না হয়, আমরা ইশরাক ভাইকে মেয়র হিসাবে দেখতে চাই। আমাদের প্রাণের দাবি, আমাদের নগর পিতা, ওনাকে আমরা মেয়র হিসাবে চাই। আর দ্বিতীয়ত কথা হয়েছে, আপনার যখন এই নির্বাচনটা হয়েছে তখন আপনাকে অনেক ধন্যবাদ। আমি যদি আসলে দেখাতে চাই যে আসলে বৃষ্টি এখন কিছুটা কমেছে। এখন আমরা দেখছি যে এই যে মূল জায়গাটাতে আন্দোলন শুরু হয়েছিল সেখানে তারা সমবেত হচ্ছেন বৃষ্টির কারণে। আর যেমনটি বলছিলাম বারবার যে আজকে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। আমরা যেমনটি জানতে পেরেছি যে মৎস্য ভবনে কিছু অবস্থানকারী তারা জড়ো হয়েছেন এবং নগর ভবনের ভিতরে কিন্তু যারা কর্মচারী ইউনিয়ন তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং হাইকোর্টকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তারা বলছেন যে বিশেষ করে সেনাবাহিনী সম্ভবত সেখানে অবস্থান নিয়েছেন এবং আমরা সময়যত করাচ্ছি, আমরা দেখছি নিরাপত্তা জোরদার করা হচ্ছে। কিন্তু সেটি এখানে যারা অবস্থান করছেন তারা আসলে যে রাইটটা আসলে পক্ষে যাবে না বিপক্ষে যাবে এই নিয়ে এখানকার অবস্থান যারা করছেন তাদের মধ্যে আসলে একটা কি বলবো, একটা উত্তেজনা তৈরি হয়েছে। তারা প্রত্যাশা করছেন যে নির্বাচনী কারচুপি হয়েছিল, যেখানে ইশরাক আদালতের মাধ্যমে তিনি তার পক্ষে রায় পেয়েছেন এবং তার অধিকার আছে সেই তার মেয়র হিসেবে দায়িত্ব পালন করা, হয়তো তার সমর্থকরা সেই প্রত্যাশাটি করছেন। তো ভাড়া আপাতত ছিল বৃষ্টি বিঘ্নিত অবস্থান কর্মসূচিতে আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ বিজন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, এ বিষয়ে তার অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আলোচিত করিডোর ও বন্দর ইস্যুতে কথা বলেন। জানান, রাজনৈতিক সরকারের মাধ্যমে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর বার্তা দেন তিনি। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন। বিভিন্ন গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলা একাডেমি সংলগ্ন স্থানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক
শাহরিয়ার আলম সাম্য নিহত হন। হত্যা মামলার তদন্তে গাফলতির প্রতিবাদ এবং জড়িত মূল ঘাতক সহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং নিরাপদ ক্যাম্পাসের এই কর্মসূচি পালিত হচ্ছে। অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তাদের আজ থেকে লাগাতার অসহযোগিতা কর্মসূচি শুরু হয়েছে। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলছেন, সরকারের কাছে তাদের দাবির বিষয়ে চেয়ারম্যান নীরব ভূমিকা পালন করছেন। 22, 24 ও 25 মে আংশিক এবং 26 মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেন তারা। রাজস্ব ভবনে বুধবার প্রেস ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। নিজেদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরতে মঙ্গলবার অর্থ উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা। কিন্তু বৈঠকে তাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। হতাশ হয়ে ফিরে আসেন। দুর্দশাগ্রস্ত ব্যাংকের আমানতকারীদের সুরক্ষা দিতে আইনি ক্ষমতা বাড়ানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় দুর্বল ব্যাংকের বিরুদ্ধে মালিকানা পরিবর্তন সহ যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে। বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্ত ইতিবাচক, তবে বিভিন্ন দেশে এমন পদক্ষেপ কতটা ফলপ্রসূ হয়েছে তাও পর্যালোচনা করে দেখতে হবে। নজিরবিহীন জালিয়াতির মাধ্যমে ব্যাংকের আড়ালে সাধারণ মানুষের অর্থ লুটে নেয় দুষ্টচক্র। আওয়ামী লীগ সরকারের আশ্রয়ে অভিনব কায়দায় পাচার হয়েছে এসব অর্থ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর লাপাত্তা এসব দুর্বৃত্তও। এতে বিপাকে পড়েছেন আমানতকারীরা। গ্রাহকের আমানতের সুরক্ষা দিতে সম্প্রতি ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ জারি করে সরকার। এখন যে কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে সাময়িকভাবে সরকারি প্রতিষ্ঠানের মালিকানায় নিতে পারবে বাংলাদেশ ব্যাংক। এর বাইরে অস্থায়ী প্রশাসক নিয়োগ, মূলধন বৃদ্ধি, শেয়ার হস্তান্তর সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ক্ষমতা পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া দুর্বল ব্যাংকগুলোকে সংস্কারের আওতায় আনতে এক বা একাধিক ব্রিজ ব্যাংক প্রতিষ্ঠা করার সুযোগও আছে। আমরা তো এই আইনের জন্য অপেক্ষা করছিলাম, কি করব। পিসমিল ভিত্তিতে অনেক সার্কুলার হচ্ছিল, কোনো বিআরপিডি, কোনো ডস, এপিপিডি, বিভিন্ন জন করছিল। এখন একটা সিঙ্গেল আমলার মধ্যে এসে সমন্বিতভাবে কর্মপন্থা স্থির করে কাজ করা হবে। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তবে আইনের যথাযথ বাস্তবায়ন এবং সরকারি ব্যাংকের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ বন্ধে আইনগত বাধা দূর করার তাগিদ তাদের। আমানতকারীরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় তাদের সুরক্ষার জন্য, এবং ব্যাংকটা যেন বন্ধ না হয় না, এই ধরনের আইন দেশে ছিল না। সমস্ত কিছুই সরকার বা গভর্নমেন্টের উপর নির্ভর করতে হতো, যেটা হয়তো অনেক সময় রাজনৈতিক বিবেচনার মধ্যে পড়ে যেত। সেটা থেকে এটা বাংলাদেশ ব্যাংকের হাতে আসাতে আমরা মনে করি এটা একটা ভালো পদক্ষেপ। তবে আইনের প্রয়োগের ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা আমলে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দুর্বল ব্যাংক যেগুলি আছে সেগুলোর শেয়ার তো সাধারণ শেয়ার হোল্ডাররা কিনতে চাইবে না। যদি সরকারি প্রতিষ্ঠানকে কিনতে লাগে বা সরকারি ব্যাংকে কিনতে লাগে, তাহলে এমনিতেই কিছু কিছু সরকারি ব্যাংকের অবস্থা দুর্বল। তাদের দুর্বলতা আরও গভীরতর হয় কিনা সেটাও দেখার বিষয় আছে। ব্যাংক খাত সংকট ব্যবস্থাপনা কাউন্সিল নামে 7 সদস্যের আন্তঃপ্রাতিষ্ঠানিক সংস্থা গঠনের কথা বলা হয়েছে অধ্যাদেশে। এই কাউন্সিল সংকট ব্যবস্থাপনা কৌশল ও আপৎকালীন বিকল্প পরিকল্পনা তৈরি করবে। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। লালমনিরহাট ও পঞ্চগড় সীমান্তে গত রাতে নারী ও শিশুসহ 32 জনকে পুশ ইন করেছে বিএসএফ। গত রাতে তাদের পুশ ইন করা হয়। বিজিবি জানায়, বুধবার রাত 11:30টার দিকে পাটগ্রাম উপজেলার গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে 11 জনকে পুশ ইন করে বিএসএফ। আটকদের মধ্যে 4 শিশু ও 7 জন নারী রয়েছে। স্থানীয়রা জানে, গাটিয়ার ভিটা সীমান্ত দিয়ে পুশ ইন হয়ে দেশে ঢোকার পর তারা হেঁটে পাটগ্রামের দিকে যেতে শুরু করেন। তবে স্থানীয় নতুন বাজারে পৌঁছালে বাজারের লোকজনের সন্দেহ হলে তাদের আটকের পর জিজ্ঞাসাবাদ করলে ভারত থেকে পাঠানো হয়েছে বলে তারা স্বীকার করেন। এ সময় কয়েকজন পালিয়ে যান। আটকরা বর্তমানে পাটগ্রাম থানা হেফাজতে রয়েছে। এদিকে পঞ্চগড়ের জয়ধরভাঙ্গা সীমান্তে নারী, পুরুষ, শিশুসহ 21 জনকে পুশ ইন করেছে বিএসএফ।
দিন দিন অরক্ষিত হয়ে উঠছে মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা। চোরা কারবার আর পুশ ইনের ঘটনা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার। মজুরির লোভে অনেকে জড়িয়ে পড়ছেন অবৈধ কাজে, আর সীমান্ত রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ঘটছে পুশ ইন। এসব ঠেকাতে নজরদারি বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা রাজঘাট ও সিন্দুরঘাট ইউনিয়ন, এই দুটি পথে দিনে দুপুরেই ভারত থেকে আসছে মাদকদ্রব্য। 3 থেকে 400 টাকার বিনিময়ে এগুলো পরিবহন করছে স্থানীয় বাসিন্দারাই। একই অবস্থা জেলার কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার সীমান্ত ঘেঁষা 20টি এলাকার। এসব এলাকা দিয়েও নিয়মিত হচ্ছে চোরাচালান। রাত্রে ঢুকে, আমরা তো রাত্রে এইসব ঘোরাঘুরি করি না, তারা তো ব্যবসা মানুষ, বুঝছেন, বোতল উতল নিয়ে যায়, ফাইল উইল নিয়ে যায়, এর মধ্যে ওই কি বলে ট্যাবলেট নিয়ে যায়, আর ইংলিশ ফাইল আর ছোট বোতল নিয়ে আসেন। এদিকে দিন দিন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পুশ ইনের ঘটনা। প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনী এই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে নারী শিশু সহ অনেককে। আতঙ্কে দিন পার করছেন স্থানীয়রা। এটা আমাদের শ্রমিকের মধ্যে কিন্তু নয়, তো করে বাইরা লোক আছে, করে যায় কোন সময় কি করে এটা আমরা কিন্তু নিজের চোখে পর্যন্ত দেখতে পাই। অনেক কিছু লোকজন আইছে ভারত থেকে, বাড়ির পাঞ্জরি তো বর্ডার ভয়টাই লাগে, আপনার ব্যবসা বাণিজ্য করলে আতঙ্কের মধ্যে থাকতে হয়। অনুপ্রবেশ ঠেকাতে নজরদারির পাশাপাশি টহল জোরদার ও তল্লাশি চৌকি বৃদ্ধির কথা জানালেন পুলিশ সুপার। কোনো অবস্থাতেই বর্ডার অতিক্রম করে বাংলাদেশে না আসতে পারে, সেজন্য আমাদের মৌলভীবাজার জেলার সীমান্তবর্তী যে 5টা থানা আছে, সে 5টা থানায় আমরা নজরদারি বৃদ্ধি করেছি। বিশেষ করে চেকপোস্ট বাড়িয়েছি, টহল বাড়িয়েছি এবং জনসংযোগও বাড়িয়েছি। সেই জনসংযোগের প্রেক্ষিতেও আমরা কিন্তু বেশ কিছু উপকার পেয়েছি। মৌলভীবাজার জেলা সংলগ্ন আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য 272 কিলোমিটার। গেল এক সপ্তাহে এই সীমান্ত দিয়ে 3 শতাধিক মানুষ অনুপ্রবেশ করলেও বিজিবির হাতে আটক হন 149 জন। ডিভিসি নিউজ ডেস্ক। 5 বছর দায়িত্ব থাকাকালীন জরিমানার নামে অর্থ আদায়, জমি বরাদ্দে অনিয়ম, বাজার, বাস স্ট্যান্ড ইজারার টাকা হাতিয়ে নেওয়া সহ নানা দুর্নীতিতে ডুবেছিলেন বরিশালের সাবেক সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। আর তার দুর্নীতির অর্থ আদায়ে ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 6 নেতা। সাদিকের এসব দুর্নীতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেই চলছে অডিট। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে 2018 সালে একতরফা জয় পান সাদিক। এরপর 5 বছর পদে থাকার সুবিধা আদায় করেছেন তিনি পদে পদে। তার বিরুদ্ধে রয়েছে নকশা বহির্ভূত বহুতল ভবন থেকে জরিমানার নামে চাঁদাবাজি, হাউজিংয়ে অনিয়মতান্ত্রিকভাবে জমি বরাদ্দ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ। নগরের 17টি বাজার এবং 2টি বাস স্ট্যান্ড নামমাত্র টাকায় ইজারাই কেবল দিয়েছেন তাই নয়, ইজারার প্রায় 13 কোটি টাকা পায়নি সিটি কর্পোরেশন। এমনকি বরিশাল ক্লাব দখল করে সেখান থেকেও কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। যে কাগজগুলো উনি সভাপতি হিসেবে দায়িত্বে থাকাকালীন অবস্থায় খরচগুলো দেখাইছে বা খরচগুলো করছে, বিল ভাউচার ছিল, এগুলো সবই গায়েব হয়ে গেছে। 150-এর উপরে সদস্য নিছে, যা কয়েক কোটি টাকার মতো হবে। সাদিকের চাঁদাবাজির টাকা উত্তোলনে ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ মান্না, শিল্প বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাজ্জাদ শেরনিয়াবাদ, রাজীব খান ও আতিকুল্লাহ মুমিন এবং মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইস আহমেদ মান্না। সাদিকের আজ্ঞাবহ ক্যাশিয়ারদের মাধ্যমে 52টি খাত থেকে প্রতিদিন লাখ লাখ টাকা উত্তোলন করে তা আত্মসাতের অভিযোগ সাবেক এই মেয়রের বিরুদ্ধে। মানুষ একটা প্ল্যান করলে পরে সেই প্ল্যানের সঠিক সময় পেত না, মানুষ চাঁদা দিতে হতো। রাজীব, ওই সাজ্জাদ, এদেরকে মাস্টার হলে চাকরি দিছে, এক একজনে এক একটা সেকশনের প্রধান বানাই দেয়। তারপর তার শুরু হয় তার রাজত্ব, রাম রাজত্ব। কেশিয়ার বাহিনী ছিল, বড় কেশিয়ার সাহেব টুটুল মামা হিসাবে 52টা সেকশন, মানে খাত থেকে সে প্রায় কয়েক লাখ টাকা আদায় হতো। সেই অনিয়মের বিচার চাইলেন মেয়র নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডক্টর মনীষা। সাদিক আব্দুল্লাহর দুর্নীতির উদাহরণটাকে যেরকম আমাদের দেখতে হবে, ওইটার বিরুদ্ধে যেরকম আমাদের ওই সময়ও প্রতিবাদ জারি ছিল, এখনও কিন্তু জনগণের সিটি কর্পোরেশন তৈরি করার জন্য আমাদের সবাইকে সোচ্চার হতে হবে, সচেষ্ট হতে হবে। সাবেক সিটি মেয়র সাদিকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির বিষয়টি স্বীকার করে প্রধান নির্বাহী কর্মকর্তা বললেন, অডিট প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হবে। অনিয়ম হয় তাহলে আমরা অবশ্যই ধরতে পারবো এবং সে বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নিতে পারবো। মিনিস্ট্রি থেকে একটা অডিট টিম আসছে, আমি তাদের
আপনাকে বলে দিয়েছি আপনি শতভাগ নিরপেক্ষভাবে অডিটটা করে দেবেন। এখানে আমার পক্ষ বা সেই পক্ষ কোনো পক্ষ দেখার দরকার নেই। লুটপাট ও দুর্নীতিতে শুধু সাদিক নয়, মেতেছিলেন তার স্ত্রী, শ্যালক ও শ্বশুর সহ দলীয় অনুসারীরাও। 5ই আগস্টের পর সবাই এখন পলাতক। ডিবিসি নিউজ ডেস্ক। হাত দিয়ে টানলেই উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেটিং, গাড়ি চললে দেবে যাচ্ছে সড়ক, দেখা দিচ্ছে ফাটল, কোথাও আবার দেখা যাচ্ছে গর্ত, কোথাও কাজ রয়ে গেছে অসম্পূর্ণ। এমন অনিয়ম দেখা গেছে প্রায় 37 কোটি টাকা ব্যয়ে সুনামগঞ্জের নিয়ামতপুর আনোয়ারপুর সড়কের নির্মাণ কাজে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে সড়কের কাজ ত্রুটিমুক্ত না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2022 সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন নিয়ামতপুর আনোয়ারপুর সড়কটি সংস্কারের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান MS সালেহ আহমেদ ও কামরুল অ্যান্ড ব্রাদার্স জয়েন্ট ভেঞ্চার। সম্প্রতি 36 কোটি 65 লাখ টাকা ব্যয়ে 9 কিলোমিটার সড়ক সংস্কারের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কের অনেক জায়গায় বালু পাথর বিটুমিন ব্যবহার না করে মাটির উপর দেওয়া হয়েছে কার্পেটিং, এতে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এটা ডুপ্লিকেট কাজ করছে, ওই জন্য সরকার উঠে যায় রাস্তায়। আমরা কিছু অবজেকশন দেওয়াতে এই রাস্তাটা মোটামুটি এই জায়গাটা ডাবলিং করছে এক সাইড, আবার সেই সাইড করছে না হয় দেখেন। নতুন এই সড়ক হস্তান্তরের আগেই কোথাও দেখা যাচ্ছে গর্ত, দুপাশের অনেক জায়গায় কাজ রয়ে গেছে অসম্পূর্ণ। আর ওই সাইডটা ফাঁকা ফাঁকা রয়েছে, গালা ঠিক মতো লাগছে না, গোসা খাইলে আবার উঠে যাইব। এই অবস্থায় সড়ক ও জনপথ বিভাগ বলছে অনিয়ম করলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এই বিষয়ে আমাদের ডিপার্টমেন্টালি আমরা নিজেরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি। পরীক্ষা নিরীক্ষা সম্পূর্ণভাবে শেষ হওয়ার পরে, কাজ ত্রুটিমুক্ত হওয়ার পরেই বিলপত্র প্রদান করব। সড়ক সংস্কার কাজের অনিয়ম দুর্নীতি বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। বছরে কয়েক দফায় হয় পাহাড়ি ঢল, সেই স্রোতে মহারশী নদীর কাঁচা বাঁধ ভেঙে যায়। ক্ষতির মুখে পড়ে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মানুষ। প্রতি বর্ষায় মৌসুমে নানা জায়গায় দেখা দেয় ভাঙন। প্রতিবারই ভাঙন মেরামতের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড, পরে ঢলে আবারও ভেঙে যায়। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার দিঘিরপাড় এলাকার মৎস্য খামারি আব্দুল্লাহ আল বাদল গেল বছর বন্যায় সব হারিয়ে এবার পাহাড়ি ঢলে মহারশ নদীর দিকে তাকিয়ে কপালে চিন্তার ভাঁজ। 6 ইঞ্চি জায়গা মাত্র ছিল, এর উপরে যদি একটা পানি আসে কোনোভাবেই এবার এই ক্ষয়ক্ষতি থেকে মনে হয় বাঁচা যাবে না। দিঘিরপাড় ফাজিল মাদ্রাসার অবস্থাও বেহাল। গেল 2 বারের বন্যায় কোনো মতে টিকে থাকলেও এবারের পাহাড়ি ঢলে হুমকির মুখে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। জরুরি প্রতিরক্ষার নামে জরাজীর্ণ বাঁধের মাটি কেটেই দায় সারছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের অভিযোগ, নির্দেশনা অনুযায়ী কাজ না হওয়ায় প্রতি বছরই মহারশীর ভাঙনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ঝিনাইগাতিবাসী। বৃষ্টির পানি বাঁধ ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, বাঁধ কাইটে আবার বাঁধ বাঁধা, এটা আসলে আমরা এলাকাবাসী ঠিক বুঝতেছি না যে কি ধরনের এটা উপকার আমগর হইতেছে। একই অবস্থা মালিঝি নদী তীরবর্তী হাতিবান্ধা এলাকায়। গেল 2 বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কাঠের সাঁকো নিজেদের টাকায় মেরামত করে কাজ চালিয়েছেন সাধারণ মানুষ। সবশেষ পাহাড়ি ঢলে 2টি সেতু ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যাহত হচ্ছে। প্রতি বছরে এভাবে পানি আসিয়ে আমাদের পুরোটা ভেঙে জায়গা, বাড়ি ঘর তলায় যাচ্ছে, পুল নাই, কিছু নাই, আমরা যাওয়ার পাই না, এখানকার চাল নিয়ে যে কিভাবে যামু। এদিকে বাঁধ সংস্কারে অনিয়মের বিষয়ে জানেন না নির্বাহী প্রকৌশলী। এখানে জিওব্যাগ যেগুলো জিওব্যাগ বা সিনথেটিক ব্যাগ, যেটাই আপনার করতেছে বাঁধের হাইট বাড়ানোর জন্য, এটা ডাম্পিং এর জন্য না। কিন্তু এরকম কোনো খবর আমি পাইনি। বালি ম্যানেজ না হওয়া পর্যন্ত আর এখানে ঝিনাইগাতিবাসী বলছেন মহারশী বেড়িবাঁধ নির্মাণ না হলে স্থায়ী সমাধান সম্ভব নয়। ডিবিসি নিউজ ডেস্ক। সৌদি আরব প্রবাসী বাংলাদেশি সাব্বির আহমেদ, তিনি এখন বেশ পরিচিত নেইমার আর রোনালদোদের কাছে। সৌদিতে খেলতে আসা এসব নামি দামি খেলোয়াড় এখন এক নামে তাকে চেনে। স্টারবাকসে চাকরির সুবাদে এসব খেলোয়াড়ের কাছাকাছি যাওয়ার সুযোগে তাদের সঙ্গে গড়ে তুলেছেন সখ্য। আর সাব্বিরকে নিয়ে তাই উচ্ছ্বসিত প্রবাসীরা। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান সাব্বির আহমেদ 2018 সালে সৌদি আরবে পাড়ি জমান। দীর্ঘ প্রায় 6 বছর কাজ করছেন সৌদি আরবের স্টারবাকস কোম্পানিতে। কাজের পাশাপাশি তিনি সুসম্পর্ক গড়ে তুলেছেন সৌদির ক্লাবগুলোতে খেলতে আসা বিশ্বের নামি দামি তারকা ফুটবল খেলোয়াড়দের সাথে।
ভিশন 2030 বাস্তবায়ন করার লক্ষ্যে ও 2034 বিশ্বকাপ উপলক্ষে সৌদি সরকার নজর দিয়েছে ক্রীড়াঙ্গনে। এর ধারাবাহিকতায় স্থানীয় প্রথম সারির ক্লাবগুলোতে খেলছেন নেইমার, রোনালদো, সাদিও মানে ও তালিস্কো সহ অনেকেই। আর সেখানেই সাব্বিরের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে ক্লাবগুলোতে খেলতে আসা অনেক ফুটবলারের সাথে। আমি বাংলাদেশের যদি কর্তৃপক্ষ কোনো মাধ্যম পাই, আমি দূতাবাসের মাধ্যমে কোনো মাধ্যম পাই, ইনশাল্লাহ আমার ধারাতে আমি ইনশাল্লাহ আমি ভালো কিছু করবো। ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই ভালো একজন ফুটবল প্লেয়ার আমার বাংলাদেশ নিয়ে যাব। সাব্বির আহমেদের আমন্ত্রণ গ্রহণ করে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন রোনালদো ও নেইমার। আমি যখন এট ফার্স্ট রোনালদোর সাথে দেখা করি, নেইমারের সাথে দেখা করি, আমি সর্বপ্রথম বলছি যে আমি একজন বাংলাদেশি ভক্ত রয়েছেন, আমি বললাম যে বাংলাদেশে যাওয়ার জন্য, ওরা বলছে ইনশাল্লাহ যাবে। সাব্বির জানান সুযোগ হলে বাংলাদেশের নিজ জেলায় তাদের নেয়ার চেষ্টা করবেন। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।